প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আসিয়া সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন সাবেক নির্বাচন কমিশনার এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক। বড়হাটের আস্তানায় মুহুর্মুহু গুলি, বিস্ফোরণ, পুলিশ আহত। সিরিজ জয়ের লড়াই আজ। বাংলাদেশ প্রতিদিন। আওয়ামী লীগ হারল যে কারণে, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। মানব জমিন। মৌলভীবাজারে অপারেশন ম্যাক্সিমাস, দফায় দফায় গুলি, অভিযানে সোয়াত। আমাদের সময়। লেফটেন্যান্ট কর্নেল আজাদকে চোখের জলে শেষ বিদায়। সকালের খবর। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর, যা থাকছে প্রতিরক্ষা সমঝোতা স্মারকে। জয় জয় দিন। কোন্দল পোড়াচ্ছে আওয়ামী লীগকে। ভোরের কাগজ। আইপিইউ সম্মেলন শুরু হচ্ছে আজ। আলোচনায় গুরুত্ব পাবে জঙ্গিবাদ দমনের কৌশল। দৈনিক দিনকাল। সরকারের ক্রোধের টার্গেট তরুণ যুবকরা, খালেদা জিয়া। দৈনিক সংগ্রাম। রাজনৈতিক বিবেচনায় সরকারি ব্যাংকে নিয়োগ ঋণ খেলাপির কারণ, লোকসান ঠেকাতে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দ্য ইন্ডিপেন্ডেন্ট। অপারেশন স্ট্রাইক আউট অ্যাট কোটবাড়ি, কুমিল্লা, 2 militants escape. The Financial Express. Bangladesh proves least attractive to foreign bond investors. The Asian Age. Bomb expert inside Borohat hideout. Dhaka Tribune. Prime Minister's India visit, the Tista factor. তো শিরোনামগুলো দেখলাম সংবাদপত্রের। জঙ্গি বিরোধী অভিযান, কয়েকটি সুনির্দিষ্ট আস্তানায় অভিযান চলছে কিছুদিন ধরে। সর্বশেষ আমরা যেটি দেখছিলাম, মৌলভীবাজারে দুটি আস্তানায়, শহর থেকে খানিকটা দূরে নাসিরপুর এবং শহরের ভেতর বড়হাটা আরেকটি জায়গা, পৌর এলাকার ভেতর দুটি আস্তানায় অভিযানের খবর আমরা দেখছিলাম। কুমিল্লা একটি বাড়ি ঘিরে রাখা হয়েছিল, সেটি নিয়েও সংবাদ শিরোনাম রয়েছে। আর সংবাদ শিরোনাম রয়েছে র্যাবের গোয়েন্দা শাখার প্রধান ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ। তিনি সিলেটে জঙ্গি আস্তানায় অভিযানের সময় আহত হয়েছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার শেষ বিদায়ের সংবাদ, সেটিও শিরোনামে রয়েছে। প্রথমেই আমরা লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের কথা যদি বলি, অত্যন্ত দুঃখের বিষয়। আমার চোখে একজন ইয়াং অফিসার, ব্রাইট অফিসার, উনি বোধহয় গোয়েন্দা শাখার প্রধান ছিলেন, চিফ অফ ইন্টেলিজেন্স র্যাবের। তার মানে তার একটা অভিজ্ঞতা ছিল, প্রশিক্ষণ ছিল, এবং সে এই ক্ষেত্রে কাজ করে ডেফিনেটলি একটা পারদর্শিতার পরিচয় দিয়েছে। এখন খুব পরিষ্কার নয় যে কিভাবে এই ঘটনাটা ঘটলো। এই ঘটনাটা যে যখন ঘটে, তখন মানে ঘটনাটা ঘটার আগেই আমি যখন দেখছিলাম একটু একটু কিছু টেলিভিশন সামান্য, তো সেখানে আমার কাছে মনে হলো যে আমাদের হলি আর্টিজানের পরে আমরা ভেবেছিলাম যে আমাদের ল এনফোর্সিং এজেন্সি, বিশেষ করে পুলিশ এবং অন্যান্য পুলিশের সাথে যারা আছে, র্যাব, সোয়াট টিম, এনারা বোধহয় ওই হলি আর্টিজান থেকে অনেক লেসন লার্ন করেছে। তার মধ্যে একটা ছিল ক্রাউড কন্ট্রোল, মিডিয়া কন্ট্রোল, ক্রাউড কন্ট্রোল। এখন আশ্চর্যজনক লাগলো যে একটা এত বড় অপারেশন আর্মি করছে, খুব গুরুত্বপূর্ণ, যেটা পত্রিকা দেখলাম যে সোয়াটও এসে বললো যে এটা খুব কঠিন একটা অপারেশন হবে, আর্মিকে ডাকি। সেখানে যে আমাদের দেশের একটা প্রবণতা ক্রাউড কন্ট্রোল, মানে কোনো জায়গায় আগুন লাগলে সেখানে ফায়ার ব্রিগেডের গাড়ি যেতে পারে না, মানুষ এত জড়ো হয়ে যায়। তো এই রকম গুরুত্বপূর্ণ অপারেশনগুলোতে ক্রাউড কন্ট্রোল একটা বড় ফ্যাক্টর, এবং এটা একটা স্পেশালাইজড বিষয় পুলিশের জন্য, বিশেষ করে ক্রাউড কন্ট্রোলটা। সেখানে 100-150 গজের ভেতরে এতগুলো পুলিশ জমায়েত হয়েছে, সেখানে র্যাব ছিল, সোয়াট ছিল, পাবলিক ছিল,
এবং সেই তার মধ্যে এরকম একটা ঘটনা ঘটলো। এখন এই ঘটনাটা কেউ ফেলে গিয়ে বোমটা মারলো না ওখানে রাখা ছিল, কেউ হাত দিল সেটা ফাটলো, হোয়াট এভার ইট ইজ, এটা একটা সম্পূর্ণ নন প্রফেশনাল ওয়েতে আমি জিনিসটা দেখেছি, একেবারে আনপ্রফেশনাল ওয়ে। আমরা অনেক সময় বলি যে হয় দেখে শিখি নয় ঠেকে শিখি। আমরা বোধহয় ঠেকে ঠেকে শিখছি, আমরা দেখে শিখি নাই। দেখে যদি শিখতাম তাহলে কয়েকদিন আগে লন্ডনে যে ঘটনাটা ঘটেছিল সেখানে কিন্তু পুলিশের অ্যাকশনটা দেখলেই বোঝা যেত। পুলিশ একেবারে 2 কিলোমিটার লকডাউন করে দিয়েছিল, কোনো লোকজন নড়াচড়া করবে না। এবং সেইখানে শুধু কর্নেল আবুল কালাম আজাদই নয়, আরো 2জন সিনিয়র মোটামুটি মানে মিড র্যাঙ্কিং পুলিশের কর্মকর্তাও মারা গেছে, একজন এএসআই, একজন ওসি। তো এই জিনিসটা খুবই দুঃখজনক। এবং 7জন এনে 7জন মারা গেল এবং অনেক লোক ইনজিওর্ড হলো। এটা অন্যান্য জঙ্গি যারা আছে তাদেরকে কিন্তু এক ধরনের একটা সফলতার বার্তা দেবে যে দেখো আমরা মরে যাচ্ছি কিন্তু আমরা কিন্তু না মেরে মরি নেই। তো এই ধরনের অপারেশনগুলোতে প্রথমে একটা প্ল্যান করতে হয়। এখন আমরা দেখছি যে 144 জারি করে 2 কিলোমিটার পর্যন্ত একেবারে মানে পাবলিক আসতে দিচ্ছে না। এটা হচ্ছে আসল যে অপারেশনটার বিষয়। তো এখানে অপারেশন শেষ হওয়ার পরে একটা 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 প্রপার ব্রিফিং হওয়া উচিত, সবাই কথা নয়, একটা প্রপার ব্রিফিং। এবং ভাষা ব্রিফিং নয়, যেরকম আমরা আর্মিতে দেখলাম প্রপার একটা ব্রিফিং দিয়েছে প্রতিদিন তারা কি করেছে, কতদূর গেছে, কেন তারা যেতে পারেনি। এই ধরনের ব্রিফিং পুলিশের তরফ থেকে হওয়া উচিত, মানে একটা শিক্ষণীয় বিষয় যে পুলিশ যদি ব্রিফিংটা দেয় তাহলে মানুষের ভিতরে এত ধরনের প্রশ্ন জাগে না। এবং এই বিষয়টাও যদি ক্লিয়ার করা উচিত যে কিভাবে হয়েছে। এক একজন এক এক কথা বলেছে, কেউ বলছে জঙ্গির মোটরসাইকেল আসছে, কেউ বলছে ওখানে ব্যাগ পড়েছিল সেটা নড়াচড়া করেছে, হোয়াট এভার ইট ইজ। আর যেটা বলছি যে এখন আমরা যেই ট্রেন্ড দেখছি জঙ্গিদের, যে তারা ধরা পড়তে চায় না, তারা নিজেদের ব্লো করছে, খুবই দুঃখজনক। আমি জানি না এদের কিভাবে ব্রেন ওয়াশ করা হয়, কি একটা পরিবারের 2 মাস না 3 মাসের শিশু, 10 বছরের একটা, 7 বছরের একটা, 4 বছরের একটা, আমি বুঝি না মানে হোয়াট টু দে অ্যাচিভ, কি অ্যাচিভমেন্ট, তাদের কি অ্যাচিভমেন্ট। কিন্তু সেই সাথে বলার একটা বিষয়টা যেটা, এটা একটা ডেঞ্জারাস ট্রেন্ড আমরা দেখছি। সুইসাইড বেল্ট নিয়ে কয়েকটা অ্যাটেম্প্ট হয়েছে, যেগুলো যদিও মানে কোনো রকমের বড় ক্ষয়ক্ষতি হয়নি, পুলিশের তৎপরতা একটু বেড়েছে সবকিছুই। কিন্তু এই যে 2 জঙ্গিকে পাওয়া গেল না কুমিল্লাতে, যাদের কাছে সুইসাইড বেল্ট কিছু রুমে পাওয়া গেছে, এটা তো মোস্ট ডেঞ্জারাস বলতে গেলে। এবং তারা কোথায় গিয়েছে এই সুইসাইড বেল্ট নিয়ে, এটা হলো বিষয়। ওভারঅল যেটা আমরা দেখছি যে হঠাৎ করে একটা তৎপরতা বেড়েছে, সেই সাথে পুলিশের তৎপরতা বেড়েছে, আমাদের ইন্টেলিজেন্সের অনেক ইমপ্রুভ হয়েছে। বাট এটা একটা উৎকণ্ঠার বিষয়। আমরা আশা করি যে পুলিশ এদের পিছনে থাকবে। আইপিইউ সম্মেলন, এটা খুবই আইপিইউ সম্মেলন, এটি একটি বড় শিরোনাম। আমরা এটি 138 বছরের ইতিহাস, এটা 31তম সম্মেলন। এটা অনেক অনেক পুরনো একটা সংগঠন। এখন বোধ হয় 126 কি 130টা, আমার এই মুহূর্তে মনে অনেকগুলো দেশে স্পিকার আসছে। এটা একটা চর্চা এদের কিন্তু মানে যে সমস্ত ম্যাগাজিন ট্যাগাজিনগুলো বের হয়, এখানে তারা মোর ইম্পর্টেন্স দেয় হচ্ছে যে ডেমোক্রেটিক নর্ম, ডেমোক্রেটিক নর্ম, ডেমোক্রেটিক ইলেকশন এবং ডেমোক্রেটিক ইলেকশনের প্রসেস ইত্যাদি। তো সেখানে আমাদের স্পিকার মহোদয় ছিলেন, এখন বলতে সারওয়ার হোসেন চৌধুরী, উনি প্রেসিডেন্ট না? হ্যাঁ, সারওয়ার হোসেন চৌধুরী প্রেসিডেন্ট। তো কাজে এটা কিন্তু বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং এই সম্মেলনটা বাংলাদেশের হওয়াতে একটা আন্তর্জাতিক, এই অবস্থাতে যেখানে আমরা দেখলাম যে অনেক আন্তর্জাতিক অঙ্গনে অনেক কিছু ক্যান্সেল হয়ে গেছে বিকজ এটা, এবং এটা হওয়াতে যে একটা বিষয়ে যে বার্তা বিদেশে পৌঁছবে যে এখানে জঙ্গির তৎপরতা সেরকম থাকলেও সরকার এবং পুলিশ এবং আমাদের ল এনফোর্সিং এজেন্সি খুব তৎপর এই বিষয়ে। আর দ্বিতীয় জিনিস যেটা আমি মনে করি, বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার যে এখন আমরা যে অবস্থা একটু দেখছি, এই সম্মেলনের পরে হয়তো আমরা হয়তো একটু অন্যান্য চেঞ্জ দেখতে পারবো। কারণ আমাদেরকে গণতান্ত্রিক পরিবেশের ভিতরে একটা 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 অল ইনক্লুসিভ ডেমোক্রেসির ভিতরে থাকতে হবে। আমাদের দেশে যে উন্নতিগুলো হচ্ছে, যে প্রগ্রেসগুলো হচ্ছে, সেখানে কিন্তু নানান রকমের বাধা বিপত্তি আসবে। তো আইপিইউ সম্মেলনটা আমি এইভাবে দেখি যে এইখানে সম্মেলনটা হওয়ার একটা রেকগনিশন যে যা হয়ে গেছে আগামীতে যেন বাংলাদেশ
বাংলাদেশের ডেমোক্রেটিক চর্চাটা, অল ইনক্লুসিভ চর্চাটা যেন থাকে। এবং আইপিও সম্মেলনেরও আমরা যেটি দেখতে পাচ্ছি যে আলোচনায় জঙ্গিবাদ দমনের কৌশল, হ্যাঁ, এটা তো এখন বিশ্বব্যাপী বিষয়। এখন যে কোনো সম্মেলন হোক না কেন, ওই জঙ্গিবাদ পোষণটা আসে, আইদার সামাজিকভাবে আসে, অথবা সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে আসে, অথবা কোঅপারেশনের পয়েন্ট অফ ভিউ থেকে আসে। যে এখন আমাদের দেশে এই জঙ্গিবাদ আমরা বলছি যে এটা হোমগ্রোন, তো হোমগ্রোন হলে কতখানি কোঅপারেশন আমরা পাবো যদি এর সাথে আন্তর্জাতিক সম্পৃক্ততা না থাকে। তবে সব দেশের একটা উদ্বেগ আছে যে এটা শুধু বাংলাদেশে নয়, বলতে গেলে এক ধরনের সমগ্র মুসলিম বিশ্ব এক ধরনের অস্থিরতার ভিতরে আছে, সেখান থেকে এগুলো তৈরি হচ্ছে এবং সেটাকে কিন্তু ইউরোপে এবং অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েছে। তো এটা কাজেই এটা শুধু বাংলাদেশের উদ্বেগ যে তেমন নয়, এটা যেমন এই উপমহাদেশের একটা বিশাল উদ্বেগ, এবং সেই সাথে ইউরোপিয়ান কান্ট্রিজ বা এই ডেমোক্রেটিক কান্ট্রিগুলোর খুব বড় উদ্বেগ। কাজে এখানে একটা নিশ্চয়ই এখানে তথ্যের আদান প্রদান ইত্যাদি ইত্যাদি এক্সপেরিয়েন্স শেয়ার করার একটা বিষয় ডেফিনেটলি আছে, থাকবে এটা। কুমিল্লায় নির্বাচন হয়েছে, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। আমরা দেখেছি যে সেখানে বিএনপির প্রার্থী যিনি মনিরুল হক সাক্কু তিনি বিজয়ী হয়েছেন। হ্যাঁ, এটা কুমিল্লার নির্বাচনটা এক ধরনের বলবো যে প্লাস মাইনাস যাই থাকুক, যত বিতর্কই থাকুক, নির্বাচনটি গ্রহণযোগ্য হয়েছে মানুষের কাছে এবং বেশ ভালো একটা ইলেকশন, ক্লোজ কন্টেস্ট হয়েছে। সেখানে কিছু বিচ্যুতি ব্যত্যয় সব নির্বাচনে থাকে, কোনো হয়তো দু একটি এই স্থানীয় সরকার নির্বাচন হতে পারে খুব ভালো এবং ক্লিন, কিন্তু প্রতিটি নির্বাচনে কোথাও না কোথাও একটু সমস্যা থাকে। আর পলিটিক্যাল পার্টির ব্যাপারে যেহেতু এবার প্রথম পলিটিক্যাল পার্টির ব্যানারে প্রপার ব্যানার হচ্ছে, হ্যাঁ, এবং ওদের প্রতীক নিয়ে, পলিটিক্যাল পার্টির প্রতীক নিয়ে, সেজন্য এটার ইম্পর্টেন্স আরো বেশি বেড়ে গেছে। আর সাক্কু যেহেতু পুরনো একজন, বলতে গেলে এখন পুনর্নির্বাচিত হয়েছে, 3 বারের পৌরসভার চেয়ারম্যান, মেয়র ছিল, তার একটা ইনফ্লুয়েন্স ওখানে ডেফিনেটলি ছিল, যে কারণে এবং যেটা শোনা যায় যে রুলিং পার্টির ভিতরে অন্তর্দ্বন্দ্ব কুমিল্লাতে তো এটা ওয়েল নোন, এবং সে কারণে হয়তো তাদের ভোট কম হয়েছে। আওয়ামী লীগ শীর্ষ নেতাদের কাছ থেকে আমরা শুনেছি ওনারা বলছেন সে ওনারা জিততে পারেননি। তবে আমি মনে করি যে যিনি মেয়র নির্বাচিত হয়েছেন তিনি যথেষ্ট পরিচিত এবং পপুলার, ব্যক্তি ইমেজের জন্য কিন্তু অনেকটা উনি এগিয়েছিলেন। নির্বাচনটি ভালো হয়েছে বলবো, এই নির্বাচন কমিশনের প্রথম নির্বাচন, কিন্তু এখান থেকে তাদের কিছু কিছু শিক্ষণীয় আছে যেগুলো তারা, আমি মনে করি যে এটা একটা প্রতিবেদন তৈরি করে নিজেরা দেখবে যে কোথায় কোন সমস্যাটা হয়েছিল, সে সমস্যা উত্তরণ করা যায় কিভাবে। বাংলাদেশ দল, ক্রিকেট দল শ্রীলঙ্কায় রয়েছে এবং শ্রীলঙ্কায় তাদের সাফল্য আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে। আমরা দেখেছি যে টেস্টে সিরিজ ড্র করেছে একটি জিতে, এবং ওয়ানডেতেও প্রথমটি জিতেছে। তো এখন দ্বিতীয়টি তো বৃষ্টির কারণে পণ্ড হলো, এখন আজকে সিরিজ জয়ের জন্য আজকেই সেই লড়াইটি। আমি তো ক্রিকেটে খুব ভক্ত, আমি আমাদের দল যখন খেলে সে জিতো কি হারো করে না, আমি বল টু বল খেলা দেখি, ভালো খেলেছে এবার। এবং আমাদের যে দলটা ম্যাচিওর্ড হচ্ছে, আমাদের দলের প্লেয়ারদের একটা ম্যাচুরিটি আসছে, এটা কিন্তু শ্রীলঙ্কা কিন্তু খুবই কঠিন একটা দল। শ্রীলঙ্কা একটা পাওয়ার হাউস বলতে গেলে বিশ্ব ক্রিকেটে, তাদের সাথে সমানে সমানে তাল দিয়ে খেলা, এটা আমি মনে করি যে শুধু আমরা অত্যন্ত গর্বিত বোধ করছি আমাদের টিমের জন্য। এবং আশা করি যে যদিও বৃষ্টিতে একটা ভেসে গিয়েছে, আশা করি কালকের খেলাটা ডেফিনেটলি তারা ওইভাবেই খেলবে, একটা ম্যাচিওর টিম, যেভাবে ম্যাচিওর প্লেয়াররা খেলে সেভাবে। আমরা অত্যন্ত আশাবাদী যে আমরা হয়তো শ্রীলঙ্কাকে হারে আমরা একটা সিরিজ জিততে পারি অ্যাওয়ে হোম। এবং শ্রীলঙ্কার মতো একটা টিম যেটা ওয়ার্ল্ড কাপে তারা একবার ওয়ার্ল্ড কাপ নিয়েছে, তারপর T20 ওয়ার্ল্ড কাপে তারা রানার্স আপ ছিল, তো তাদের সাথে খেলা যেমন এক্সপিরিয়েন্স বাড়ছে, এবং সেই সাথে আমরা অপেক্ষায় আছি যে কালকে খেলাটা কেমন হবে। আশা করি, আমরা খুব আশাবাদী যে একটা ভালো খেলা দেখব, এবং আশা করি যে আমরা হয়তো জিতবো। যদি খেলায় হার জিত আছে, যদি আমরা নাও জিতে, কিন্তু আমরা যেন ভালো ফাইট একটা দিতে পারি, তবে আমি অত্যন্ত আশাবাদী যে আমরা হয়তো কালকে জিতবো।
তাদের জন্য শুভকামনা থাকবে শুভকামনা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে। আমরা ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে মার্কিন পরিস্থিতি নিয়ে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ভাবে শিরোনাম থাকছে। ডোনাল্ড ট্রাম্পের নীতিগুলোর বিষয়ে, অভিবাসীদের ব্যাপারে তার, এবং তিনি আরেকটি যেটি রুশ হস্তক্ষেপ, নির্বাচনে রুশ হস্তক্ষেপ হয়েছিল বলে যে অভিযোগ, সেটিও মোকাবেলা করছেন। এখানে আমরা শিরোনাম দেখতে পেয়েছি যে গায়ে মুক্তি পেলে সাক্ষ্য দেবেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা, রুশ হস্তক্ষেপের বিষয়টি নিয়ে। এটা কিন্তু একটা খুব সিরিয়াস ব্যাপার, কারণ আমেরিকান ইতিহাসে যে সমস্ত নির্বাচন হয়েছে এরকম একটা মানে বৈরী ভাবাপন্ন, মানে আমেরিকান যদি আপনার স্ট্র্যাটেজির কথা বলি, তাহলে এখনো একটা বৈরী ভাবাপন্ন দেশ আমেরিকার জন্য, তার সাথে হয়তো ভালো রিলেশন তো হতে পারে এই চেঞ্জ সিচুয়েশনে, কিন্তু একটা ইন্টারনাল ইলেকশন, একটা দেশের নির্বাচন, সেই নির্বাচনে ডেমোক্রেটিক ইলেকশন, সেই ডেমোক্রেটিক ইলেকশনে আরেকটি দেশের ইনফ্লুয়েন্স থাকবে বা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি, এটা কিন্তু কোনো ডেমোক্রেটিক নর্মের বিষয় নয়। এবং যে দেশে ইন্টারফারেন্স এবং ইনফ্লুয়েন্স হয় তাদের জন্য খুব গর্বের বিষয় নয়। সেটা শুধু রাশিয়া নয়, যে কোনো দেশের কথা আমি বলছি। এখন আমেরিকাতে কিন্তু এটা খুব সিরিয়াস ব্যাপার, যে রাশিয়ার ইন্টারফারেন্স ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি। এবং আমার যেটা ভয় হচ্ছে যে এটা আলটিমেটলি ওয়াটারগেট কেলেঙ্কারির মতো বড় একটা বিষয় হয়ে যাবে, এবং মিস্টার ট্রাম্পের প্রেসিডেন্সিগত একটা সমস্যার মধ্যে পড়তে পারে। কারণ এখানে মিস্টার ট্রাম্প যদি মনে করেন যে রিপাবলিকান পার্টি তাকে হোল হার্টেডলি সাপোর্ট করবে, এটাতে আমার মনে হয় না যে এটাতে এরকম করবে। কারণ অনেক আলামত দেখা যাচ্ছে যে এই তথ্যগুলো, এবং তথ্যগুলো সত্য। কারণ এফবিআই যে 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 সেনেটে যে স্টেটমেন্টগুলো দিয়েছে তাতে কিন্তু তারা হিন্ট দিয়েছে যে ধরনের ঘটনা ঘটেছিল। তো এর মধ্যে আবার তার একজন উপদেষ্টা পদত্যাগ করেছেন, এবং তার যে জামাতা কুশনার, সেও রাজি হয়েছে স্টেটমেন্ট দিতে। তো সবকিছু মিলিয়ে কিন্তু এই নবনির্বাচিত প্রেসিডেন্ট কিভাবে আগাবে এটা ডিপেন্ড করবে যে এই সেনেটের যে তথ্য, যেটা ইনকোয়ারি হচ্ছে, সেই ইনকোয়ারিটার রেজাল্ট কি দাঁড়ায়। রেজাল্ট যদি নেগেটিভ দাঁড়ায় তাহলে আমার মনে হয় যে তার প্রেসিডেন্সি এটা আঁটানি হবে। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রের সঙ্গে থাকবেন আশা করি। শুভরাত্রি।